তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 15ই মে। তো আজকে আমরা দেখব যে যে ঘূর্ণিঝড় আমাদের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। তো সেই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমরা আগের দুটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে সেখানে কিরকম কি পরিস্থিতি হচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের, এবং কিরকম কি অবস্থায় রয়েছে সেটি, কবে নাগাদ সেটি আদৌ কি আমাদের বাংলায় বা বাংলাদেশে সেটি কি আঘাত হানতে পারে, নাকি সেটি তৈরি হয়ে ডাইরেক্ট মায়ানমারের ওপরে আঘাত হানতে পারে। তো এইসব বিষয়ে আমরা আগের ভিডিওতে বিস্তরে আলোচনা করেছিলাম, এবং আমরা এই ভিডিওতেও সেটি নিয়েই আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই যে কি অবস্থায় রয়েছে বা কি অবস্থা হতে চলেছে আগামী দিনগুলিতে এই ঘূর্ণিঝড় রেমালের। তো আপনারা সবাই জানেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং পার্শ্ববর্তী এলাকার সব দেশের ম্যাপটাকে। তো এখানে আমি আগেই বলে দিই যে আপনারা অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না যে এই যে বঙ্গোপসাগরের আশেপাশে, ঠিক আছে, এই যে 13টি দেশ রয়েছে এখানে, ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, এদিকে রয়েছে ওমান, এদিকে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান। এই সমস্ত দেশগুলো মিলে, মানে মোট 13টি দেশ মিলে এই বঙ্গোপসাগর এবং এই আরব সাগর এবং এই বঙ্গোপসাগরে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলি ডানা বাঁধে বা তৈরি হয়, সেই সমস্ত ঝড়ের নামের লিস্ট আগে থেকেই প্রস্তুত করে রাখে। তো এইবারের যে ঝড়টি এই বঙ্গোপসাগরে ডানা বাঁধতে চলেছে, যেটি তৈরি হতে চলেছে, তো সেই ঘূর্ণিঝড়টির নাম রেখেছে রোমান। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ওমান, ওমান এই দেশটি ঘূর্ণিঝড়টির নাম রেখেছে রেমাল। ঠিক আছে, তো চলুন দেখে নিই কি অবস্থা হতে চলেছে সেই ঘূর্ণিঝড়টা, মানে কবে নাগাদ কি পরিস্থিতিতে রয়েছে। ওকে, তো চলুন দেখে নিই আমরা সেটা। আমরা দেখেছিলাম আগের ভিডিওতে মোটামুটি 21 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো 21-22 তারিখ পর্যন্ত দেখেছিলাম আমরা। তো আজকেও আমরা দেখে নিচ্ছি সেখান থেকে 22 তারিখ থেকে কি পরিস্থিতি হতে চলেছে সেখানে। দেখতে পাচ্ছেন যেরকম 22 তারিখে আমরা আগের দিনও দেখেছিলাম যে এইরকম জায়গায় ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে, এরকম জায়গায় ফর্ম হতে চলেছে। তো তারপরে আস্তে আস্তে আরো বোঝা যাবে যে কিরকম কি পরিস্থিতিতে কোন দিকে এগোতে চলেছে বা কিরকম ভাবে এটি গতি প্রকৃতি হতে চলেছে। সেটা চলুন দেখি। আগে 23 তারিখে গিয়ে দেখি 23 তারিখে কিরকম জায়গায় রয়েছে বা কি পরিস্থিতিতে রয়েছে ঘূর্ণিঝড়টি। এবার 23 তারিখও দেখছি এরকম জায়গাতেই রয়েছে, এই যে এরকম জায়গায় দেখুন একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে বায়ুর গতিবেগ দেখতে পাচ্ছেন 84 কিলোমিটার, 84 কিলোমিটার পার আওয়ার। মানে এটি মোটামুটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে নেবে 23 তারিখের দিকেই। তো ঘূর্ণিঝড়ের আকার যখন ধারণ করে নেবে, সেটি কোন দিকে এগোবে সেটি আরো বর্তমান দিনে যখন আরো আবহাওয়ার আপডেটটা আরো পরিষ্কার হবে, আরো যখন আমরা শিওরিটি পাবো, তখন আমরা আরো বুঝতে পারবো যে কিরকম কি ফর্ম করছে বা কতটা গতিবেগ অ্যাচিভমেন্ট করে নিচ্ছে। তো দেখি এরপরে দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু এই পর্যন্ত চলে আসছে, আপনার 24 তারিখে আরো কাছাকাছি আসছে ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠে আরো কাছাকাছি চলে আসছে ঘূর্ণিঝড়টি। তখন এটির গতিবেগ আসছে মোটামুটি, হ্যাঁ তাও প্রায় সে 88 কিলোমিটার, 90 কিলোমিটার প্রায় ছুঁয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ঘূর্ণিঝড়টির যে কিলোমিটার ছুঁয়ে যাচ্ছে সেটি। এরপরে দেখুন ঘূর্ণিঝড়টি আস্তে 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 এগোচ্ছে এই দিকে, মানে আপাতত যা আছে দেখছি যা, তাতে মায়ানমারের দিকে কিন্তু এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। 25 তারিখে দেখে নেবো আমরা 25 তারিখে কোথায় কিরকম কি আসছে। তো 25 তারিখ দেখছি, 25 তারিখ নাগাদ আপনারা দেখুন একবার, এখানে 25 তারিখ নাগাদ আমাদের কাছে যে আপডেট আছে, তো মোটামুটি সেখানে ঘূর্ণিঝড় কিন্তু এখানে প্রবেশ করতে পারে মায়ানমারের দিকে। মানে এখানে ফর্ম হয়েছিল, মানে এখানে তৈরি হচ্ছিল ঘূর্ণিঝড়টা। আমরা যখন দেখে নিলাম, আমরা যখন দেখছিলাম 22 তারিখ, 23 তারিখ, ঠিক আছে। 22 তারিখ দেখুন এখানে রয়েছে ঘূর্ণিঝড়টি, দেখতে পাচ্ছেন এখানে তৈরি হচ্ছে, এখানে রয়েছে। তো এখন পর্যন্ত উপগ্রহ চিত্র যা বলছে, তাতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি সোজাসুজি ভাবে মায়ানমারের দিকে এগোতে পারে।
ঠিক আছে, তো সেরকমভাবেই 23 তারিখে দেখে নিন। 23 তারিখে যখন আমরা যাচ্ছি, ঘূর্ণিঝড়টি আরও কিছুটা এগিয়ে যাচ্ছে মায়ানমারের কাছাকাছি দিকে এখানে। এবার 24 তারিখে দেখে নিচ্ছি জিনিসটা কোথায় যাচ্ছে। 24 তারিখে দেখছেন আরও কাছে ইয়াগং ইয়াগং রয়েছে মিয়ানমারে, যে ইয়াগং সেটির কাছাকাছি এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। এরপরে দেখছি যখন প্রবেশের মুহূর্ত, এখন পর্যন্ত যে প্রবেশের মুহূর্ত সেটি কোথায় রয়েছে, সেটি কিন্তু ইয়াগং এর কাছাকাছি রয়েছে, মিয়ানমারের কাছে দেখতে পাচ্ছেন আপনারা। এইরকম জায়গায় যখন সেটি ভূপৃষ্ঠে মানে যখন আঘাত হানতে চলেছে, সেই সময় এটির গতিবেগ কিন্তু প্রায় 80 কিলোমিটার পার আওয়ার। দেখুন আপনার 80 কিলোমিটার পার আওয়ারে সেটি প্রবেশ করতে পারে। তো যেখানে রবিবার দিন দেখছি, রবিবার দিন কিন্তু এটা প্রবেশ করতে চলেছে প্রায় 25 তারিখ নাগাদ এটি প্রবেশ করতে চলেছে মিয়ানমারে। তো কিন্তু এখনই সেটি স্পষ্টভাবে শিওর বলা যাবে না যে এটি এখন পর্যন্ত দেখাচ্ছে যেটি মিয়ানমারে প্রবেশ করছে, কিন্তু এখনই সেটা বলা যাবে না যে এটি মিয়ানমারেই প্রবেশ করছে যে শিওরভাবে। কারণ এখানে আপনারা দেখুন, যখন তখন ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে, সেটি আরও দিন না গেলে এটা বোঝা যাবে না। এটি এখন পর্যন্ত যেটি দেখাচ্ছে সোজাসুজি মিয়ানমারে এগোচ্ছে, কিন্তু এখান থেকে যদি কোনো রকমে কোনো আবহাওয়া চেঞ্জেস বা কোনো কিছু হয়, তবে কিন্তু এই ঘূর্ণিঝড় মিয়ানমারে নাও আঘাত আনতে পারে, সেটি কিন্তু এগিয়ে যেতে পারে বাংলার দিকে। ওয়েস্ট বেঙ্গল, আমাদের কলকাতা বা বাংলাদেশের সুন্দরবন অঞ্চল বা এখানে কক্সবাজার এই সব অঞ্চলেও আঘাত হানতে পারে, বা এখান থেকে খুব বেশি যদি গতি প্রকৃতির পরিবর্তন হয়, তখন কিন্তু এখান থেকে সেটি এখানে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম, ঠিক আছে, এইসব দিকেও আঘাত হানতে পারে। এখনই নিশ্চিতভাবে পুরোপুরি শিওর নয়, তবে এখনই যে উপচিত্র বলছে তাতে মায়ানমারে এটি আঘাত হানতে পারে। তবে চলুন দেখা যাক আগামী দিন কতটা কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায় এর গতি প্রকৃতি। ঠিক আছে, তো এই গেল ঘূর্ণিঝড় রোমানের আবহাওয়ার আপডেট। তো এরপরে দেখে নিচ্ছি আমরা বৃষ্টিপাত। বৃষ্টিপাত তো আপাতত সেরকম আমরা কিছু দেখছি না আপাতত। আহ, কলকাতার সাইডে আমরা সেরকম ভাবে দেখছি না কিছু। একটু ছোট করে নেবো দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানটাতে যে আগামী 3 দিনে কিন্তু কলকাতার উপরে কোনো বৃষ্টিপাত নেই। পুরো শুধু কলকাতা কেন, আহ উত্তরে, হ্যাঁ পুরো উত্তরে দার্জিলিং এর সাইডে হালকা পাতলা কিছু বৃষ্টি হতে পারে, সেটা একদম খুবই সামান্য নগণ্য। ঠিক আছে, সেরকম ভাবে ওয়েস্ট বেঙ্গলে আর কোনো বৃষ্টি নেই। এখানে কলকাতার সাইডেও কোথাও নেই। ঠিক আছে, পুরুলিয়া বাঁকুড়ার সাইডেও সেরকম ভাবে কোনো বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। তবে বাংলাদেশে যেটা দেখছি ঢাকা সাইডে অল্প বিস্তর দেখা যাচ্ছে, যেটা অল্প বিস্তর বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে সেটা খুবই নগণ্য। এটি বলা যেতে পারে যে এই বৃষ্টিপাত মানে পড়ার আগেই হয়তো তাপেই সেটি উবে যেতে পারে। ঠিক আছে, নেক্সট 5 ডেজ দেখে নেবো কি আছে। হ্যাঁ, নেক্সট 5 ডেজ আমরা যেটা দেখছি সেটা মোটামুটি ভাবে বলতে পারেন যে ওয়েস্ট বেঙ্গলের খুবই নগণ্য, কিন্তু এটা কোনো বৃষ্টিপাতই নয়, এটি পড়ার আগেই এটা উবে যাবে। ঠিক আছে, এটি বাষ্পীভূত হয়ে যেতে পারে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঢাকার কাছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক আছে, সেখানে সিলেট রয়েছে, সিলেটেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে। এইদিকে এদিকে রয়েছে আপনার বাগমারাতেও অল্প কিছু বৃষ্টিপাত হতে পারে, মদনেও হালকা কিছু বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের, পুরো বাংলাদেশেরটা বলছি। বাংলাদেশে কিন্তু অল্প বিস্তর বৃষ্টিপাত রয়েছে, তবে খুব বেশি যে বৃষ্টি হবে সেটাও বলা যাচ্ছে না। হ্যাঁ, এবার দেখা যেতে পারে যে এখানে যে আপনাদের এখানে যে আমাদের রোমান যে ঘূর্ণিঝড়টা এখানে ফাউন্ড হচ্ছে, সেইটার জেরে যদি কিছু নিম্নচাপে কিছু বৃষ্টিপাত দেখা দেয়, তাহলে সেটা দেখা দিতে পারে। সেটা কোনো ব্যাপার নয়। এখানে সেটা অল্প বিস্তর। এখানে দেখুন, এখানে আপাতত রয়েছে, এখান থেকে কিন্তু গতি প্রকৃতি কোনোভাবে চেঞ্জ হতেও পারে, এদিকেও আসতে পারে বা মিয়ানমারের দিকেও যেতে পারে বা বিশাখাপত্তনমেও যেতে পারে। আরও দিন আসলে বোঝা যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল আবহাওয়ার আপডেট। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে, আরও বিস্তারিত এবং আরও সিওরিটির সাথে, যে এই ঘূর্ণিঝড়টি কোন দিকে যেতে পারে বা কিভাবে কি গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে বা বৃষ্টির কিরকম কি প্রকোপ আসতে পারে আমাদের বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।